আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। বিরতির পর আপনাদের আরও একটিবার স্বাগত। বিশ্বজিৎ বাবুর প্রশ্নে ফিরবো প্লিজ। একেবারে অন্য প্রশ্ন। শত্রুঘ্ন সিনহা তিনি তো অন্যভাষী, পশ্চিমবাংলায় নির্বাচনে লড়ছেন, এটা কি সঠিক? সঙ্গে ইউসুফ পাঠান, একটু যোগ করে দিই। হ্যাঁ, দেখুন, আমি এই ধরনের জিনিসকে সমর্থন করি না। তার কারণ যদি তিনি এমপি হন বা হয়েওছেন এর আগে, আগামীতেও কি রেজাল্ট হবে আমরা জানি না, আমি সবসময় বিশ্বাস করি যে তিনি সেই জায়গার জনপ্রতিনিধি হবেন, তিনি যেন সেই জায়গাটা সম্পর্কে অবগত হন। এরকম কোনো আরবিট্রারি লোকজন তিনি এসে বসলেন, তিনি জায়গাটা চেনেন না, তার কৃষ্টি, ভাষা, সংস্কৃতি কিছু জানেন না, হঠাৎ করে শুধুমাত্র একটা ব্র্যান্ডিংয়ের জন্য এসে বসে পড়লেন, সেক্ষেত্রে আমার সবসময় ব্যক্তিগত আপত্তি থাকে। তার কারণ একটা বাংলার, ধরুন আজকে হুগলির প্রতিনিধি কিংবা দমদমের প্রতিনিধি কিংবা ব্যারাকপুরের প্রতিনিধি, তিনি যদি সেই অঞ্চলকে না চেনেন, মানুষকে না চেনেন, তাদের অ্যাসপিরেশনগুলো তিনি না জানেন, তাহলে তিনি পার্লামেন্টে গিয়ে সওয়াল করবেন কি করে? আচ্ছা অরিত্র, যদি বাঙালি অভিনেতা অভিনেত্রী ভিন রাজ্যে অভিনয়ের জন্য যায় তাহলেও কি একই মত? দেখুন, বাঙালি অভিনেতা অভিনেত্রী বা ভিন রাজ্যের জন্য প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কমার্শিয়াল মার্কেট আর পলিটিক্স, এই দুটোকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না। তার কারণ আমার এখান থেকে তো অনেক ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে কাজ করছেন, এমনকি দেশের বাইরেও কাজ করছেন। সেটা তিনি তার যোগ্যতা অনুসারে যে মার্কেটে করবেন, সেটার মধ্যে সেটা কমার্শিয়ালি একটা ক্যাপিটালিস্ট মার্কেট সেটা ডিসাইড করবে। কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট মানি, নট জাস্ট আইডেন্টিটি, ইটস অ্যাবাউট দ্য রিজিয়নাল অ্যাসপিরেশন। তো আপনি বাইরে থেকে এসে, আমি যদি মনে করি যে হ্যাঁ আমি দিল্লিকে রিপ্রেজেন্ট করতে পারবো, আমি নিশ্চয়ই যেতে পারি, কিন্তু তার জন্যে আমার ভাষা নিয়ে কোনো রেজিস্ট্যান্স নেই যে বাঙালি নয় বলে সে আসতে পারবে না। মানুষ কি এত বোকা যে বুঝতে পারছে না, বারবার শিকন্ডি দাঁড় করাচ্ছে? মানুষকে যথাযোগ্য এডুকেশন দেওয়া হয়নি, মানুষকে চেতনা দেওয়া হয়নি, সেজন্যই তারা মানুষ তো আলটিমেটলি বোকা বলেই তো এত দুর্নীতির পরেও বছরের পর বছর এই শাসক দল রয়েছেন। মানুষকে বোকা বানিয়ে রাখা হচ্ছে। ভারতবর্ষের এই যে বিরাট অঙ্কের পপুলেশন, কারণ আমরা যারা শহরে বসে এই যে শিক্ষা, এই শিক্ষাটা আসলে প্রিভিলেজে পরিণত হয়েছে। ফর এক্সাম্পল, আপনাকে আমি আরও ক্লারিফাই করে দিচ্ছি। ধরুন সন্দেশখালির যে সন্দেশখালির ছেলেমেয়েগুলিকে আপনি যদি দেখেন, সেই ছেলেমেয়েগুলোর ওই সন্দেশখালির ওই পঞ্চায়েতকে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার দিয়েছিল বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসেবে। কাউন্টারে আপনি যদি অ্যাকচুয়াল রিয়ালিটিটা দেখেন, আপনি দেখতে পারবেন যে সন্দেশখালির ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, তাদেরকে ক্ষেত খামারে কাজ করানো হয়। তাহলে এই জেনারেশনটা বড় হয়ে কি তারা বুঝতে পারবে যে সন্দেশখালিতে অ্যাকচুয়ালি কী হয়েছিল? সন্দেশখালির কথা কেন বলছো? তুমি যদি যাদবপুর বলো, উত্তর কলকাতা বলো, দমদম বলো, তাহলে কি সেখানকার মানুষ তো শিক্ষিত, তাদের তো আর চারপাশে যা দেখছে, তারপরেও তো তারা এই সরকারকে জেতাচ্ছে। হ্যাঁ, জেতাচ্ছে তো, তার কারণ ওটাই তো বললাম যে আপনি যে জেনারেশনটা আছে, তাহলে এরা তো বোকা নয়। না, নর্মাল ইউথ ভোটার, তারা কমপ্লিটলি বায়াসড এবং ব্রেন ওয়াশড। আপনি যে কোনো কেন মনে হয় তোমার? তার কারণটা হচ্ছে যে তাদেরকে সেই চেতনাটা তৈরি করতে দেওয়া হয় না। দায় কার? দায় সরকারের, বিভিন্ন দল যারা প্রতিনিধিত্ব করতে এসেছেন, তারা সবসময় চেয়েছেন যে বড় অঙ্কের মানুষ, তারা যদি পড়াশোনা জানেন, তারা যদি প্রশ্ন করতে আরম্ভ করেন, তাহলে এই স্বার্থপর তরুণ প্রজন্মের চেতনা তৈরি হচ্ছে না, এর দায় সরাসরি সরকারের উপর ঠেলে দেবো? তাহলে আর কার উপরে দিতে হবে? তার কারণ তারাই তো পুরো চাকাটাকে ঘোরাচ্ছেন। আজকে যে ছেলেমেয়েগুলি, ফর এক্সাম্পল আপনি বলছেন যে কেন শিক্ষিত হবে না বা কেন মানুষের মেধা হবে না, আপনি ভাবুন তো, এই যে 5,000 লোকজন, যেটা এসএসসি বলেছে, যারা প্রাইমারি আপার প্রাইমারিতে পড়িয়েছিল, সেই লোকগুলো নিজেদের মাধ্যমিক পাস করার যোগ্যতা নেই, তারা মাস্টারমশাই হয়ে বসেছিলেন। আজকে তারা যে ছেলেমেয়েগুলোকে পড়াশোনা শিখিয়েছেন, কি পড়াশোনা শিখিয়েছেন, এই ছেলেমেয়েগুলো বড় হয়ে কি উত্তর দেবে? কোনটা বেশি চ্যালেঞ্জিং, অভিনয় করা না রাজনীতি করা? দেখুন, আমি যেহেতু অভিনয় দীর্ঘদিন ধরে করেছি, ফলে আমার উত্তরটা একটু বায়াসড হবে যে অভিনয় অনেক বেশি সোজা, কারণ সেটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। কিন্তু আমার যেহেতু অভিনয়ের পর থেকে আমি আরও অন্যান্য ডিপার্টমেন্টে এসেছি, আমার মনে হয় রাজনীতি অনেক বেশি কঠিন এবং রাজনীতি অনেক বড় সাধনার বিষয়। রাজনীতি মানে কি আপনি বিশ্বাস করেন শুধু আপোষ? কখনোই নয়। রাজনীতির মধ্যে নীতি, আদর্শ এবং একটা মিনিমাম নৈতিকতা এবং তার দেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত বলে আমি মনে করি। রাজনীতি মানে শুধু নিজের পকেট ভরানোর খেলা নয়। আপনি তরুণ প্রজন্মের কথা বলছিলেন, আমরা একের পর এক রাজনীতিবিদদের দেখি দুর্নীতিগ্রস্ত, অভিযুক্ত। কিভাবে এই দেশ মুক্ত হবে? এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তারাই কিন্তু ভোটে জিতছে।
হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে কিভাবে ভোটে জিতছে এর উত্তরটা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ইলেকশন কমিশনার বলছেন যে তারা এই নির্বাচনটা 4টে এমের সাথে ফাইট করছেন। প্রথম দুটো এম হচ্ছে একটা মাসেল, একটা মানি। তার মানে ইলেকশন কমিশন নিজেই স্বীকার করে নিচ্ছে যে যার হাতে অর্থ আছে এবং যার হাতে ক্ষমতা আছে সেই আসলে দাদা হয়ে বসবেন। নেতা হিসাবে আপনি কাকে এগিয়ে রাখবেন, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে এই দুজনেরই আমি ঘোর বিরোধী। আমি এই দুজনকেই আমি আমার নেতা হিসেবে চাইছি না। আপনার প্রিয় নেতাকে, রাজনৈতিক নেতা? দেখুন, এই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক নেতা আমার পছন্দের নেই। আমি যদি কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে থাকি বা কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি তাকেই ছোট থেকেই আমি তার দ্বারা ইনফ্লুয়েন্সড এবং মানে স্কুল লাইফ থেকে। ফলে আমি সুভাষ বোসের আদর্শ কিংবা মহাত্মা গান্ধীর আদর্শ, এই আদর্শগুলো দেখে বা পড়ে যেহেতু শিখেছি, ফলে আজকের দিনের এই ধাপ্পাবাজি, এই অসভ্যতাময় বদমাইশি, এদের মধ্যে এই নেতাদের আমি চাই। আপনার কখনো নেতা হতে ইচ্ছে করে না? আমার নেতা হতে ইচ্ছে করে না নয়, আমি পলিটিক্সে জয়েন করব, কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে নয়। আমি জুডিশিয়াল সার্ভিসে যেতে চাই। আমার লিগাল ম্যানেজমেন্ট এবং জুডিশিয়াল সার্ভিস নিয়ে আগ্রহ, ইলেকটোরাল পলিটিক্সে নয়। তো অরিত্র, তুমি বললে যে সাধারণ মানুষ বোকা বোকা থাকছে বা বোকা বানিয়ে রাখা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যখন বিচার চাইবে তখন তো আদালতে যাবে বা জজ বিচারকের কাছে যাবে। যদি দেখা যায় যে যে রায়টা দিচ্ছে সেই রায়টা এগেনস্টে যাচ্ছে এবং পরবর্তীকালে সে একটা পার্টিতে যোগ দিচ্ছে, তাহলে কি বিচারকের উপর আগামী দিনে মানুষের ভরসা থাকবে? থাকে না তো। এটা এর আগেও পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে যে একজন বিচারপতি তিনি যদি পরবর্তী ক্ষেত্রে কোনো দলে যোগদান করেন তাহলে তার প্রিভিয়াস রায়ের ইন্টেনশন প্রকাশিত হয়। আপনি যাকে নিয়ে প্রশ্ন করছেন, জাস্টিস গাঙ্গুলি, আমি একজন আইনপ্রেমী মানুষ হিসেবে আমি ঘোরতর তার এই সিদ্ধান্তের সে সময় বিরোধী ছিলাম। তার কারণ আমি মনে করি যে একজন বিচারপতি তিনি বিচার ব্যবস্থা থেকে রিটায়ার করছেন বা তিনি রিজাইন করছেন, যাই করছেন, একটা কুলিং অফ পিরিয়ড থাকা উচিত। সেই কুলিং অফ পিরিয়ডের পরে তিনি কোনো দলে আসতেই পারেন, তিনি রাজ্যসভার মেম্বার হন, পার্লামেন্টে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই সকালবেলা রিজাইন দিয়ে 1 ঘন্টা বাদে তিনি যদি কোনো একটা দলে যোগদান করেন, তো তখন অবভিয়াসলি আমাদের একটা ইন্টেনশনের প্রশ্ন সেখানে চলে আসে। কয়েক বছরে, খুব আগে হয়তো খুব বেশি দেখিনি, কয়েক বছরে রাজনীতিতে খুব সরাসরি কুকথার একটা প্রচলন চলছে এবং মানে ছোট নেই বড় নেই, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আলাদা করে কোনো বিচার করা হচ্ছে না, যে যাকে বলছে। কিন্তু আগামী দিনে এর ফল কীভাবে দেখছো? এর ফল অত্যন্ত খারাপভাবেই দেখছি। তার কারণ এই যে একটা ভাষা সন্ত্রাস শুরু হয়েছে, এবং শুধু ভাষা সন্ত্রাস নয়, উস্কানিমূলক কথাবার্তা। বিভিন্ন সময় নেতারা কখনো মঞ্চে উঠে বলছে যে বিরোধী দেখলে বাঁশপেটা করুন, কখনো এই যে একে অপরকে যে আক্রমণ, আজকে মানে কোন দলকে আমি বলবো, আজকে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে একরকম, কখনো অপয়া বলছে, কখনো আবার একে পাপ্পু বলছে, কখনো আবার মমতা ব্যানার্জিকে মমতার ঠুমকা বলা হচ্ছে। মানে এন্টায়ার যে পরিস্থিতিটা সেটা একটা ভয়ানক হয়ে গেছে। এবং যেটা আনফর্চুনেট সেটা হচ্ছে যে লিডারদের দেখেই কিন্তু বাকিরা শেখেন। আজকে লিডাররা যদি এই গোল সেট করেন যে এই ভাষায় কথা বলা যায়, এই মারামারির কথা বলা যায়, সরকারি অফিসারদের দেখলে বলবো যে এই যে নেতারা মঞ্চে উঠে বলছেন যে সিবিআই এলে জুতো গুনিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, মেরে দেবো, এই করে দেবো, এই যে একটা সিডিশন টাইপের একটা ব্যাপার, এইটা আলটিমেটলি জেনারেশনকে শেখাচ্ছে যে এইটাই স্ট্যান্ডার্ড, এইভাবেই আক্রমণ। তুমি যেটা বললে সেগুলো বিরোধীদের আক্রমণ হচ্ছে, কিন্তু যখন আমরা দেখছি প্রচুর মানুষের মধ্যে নিজের দলের লোককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটা কতটা খারাপ লাগে? দেখুন, আমার তো অবশ্যই খারাপ লাগে। এই যে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, কাঞ্চন মল্লিককে যখন নামিয়ে দেওয়া হয়, অভিনেতা তুমি তার সাথে কাজ করেছো, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আমি অভিনেতার বাইরে বেরিয়েও আমি তাকে বলতে পারি যে আচরণটা হয়েছে সেটা অনৈতিক হয়েছে। তার কারণ যদি সত্যি সততা, ন্যায়পরায়ণতার দিক থেকে বা যদি এই যে অপটিক্স ওনারা যেটা বলার চেষ্টা করছিলেন সেখানকার ক্যান্ডিডেট, যে আপনাকে দেখলে মহিলারা উল্টো রিয়্যাক্ট করছেন, এই কথাটা সম্পূর্ণ বেসলেস। তার কারণ সাধারণ মানুষ তো দুর্নীতি দেখেও রিয়্যাক্ট করেছিল। দেব এখনও পর্যন্ত একটা সৌজন্যমূলক রাজনীতি করছেন এবং তার রাজনৈতিক আদর্শের প্রতি আমার সবসময় আমার বিরোধ রয়েছে। আমি তার সেই সৌজন্যতাটা নিয়ে বোধহয় প্রশ্ন তুলছে তৃণমূলের তরফে নেতারা। কুণাল ঘোষ প্রশ্ন করেছেন, তারাই তো আছে। কুণাল ঘোষ তো নিজে এক সময় ওই প্রিজন ভ্যানে ওঠার সময় চেঁচিয়ে বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, ইউটিউব ঘাটলে পাওয়া যায়। আবার যখন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন, তখন তার মনে হচ্ছে না যে এটা নীতির বিরুদ্ধে। ফলে এনারা আগে নিজেদের দিকে দেখুন, একটা আঙুল অন্যদের দিকে দিলে 3টে আঙুল তো নিজের দিকে তাকিয়ে থাকে। এই যে মিথ্যাচার, বদলে যাওয়া, হিপোক্রেসি,
নেতারা শিখলো অভিনেতাদের কাছ থেকে না অভিনেতারা শিখলো নেতাদের কাছ থেকে? একটা কারণেই প্রশ্ন করলাম। মিঠুন চক্রবর্তী একটা সময় এই রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দরাজ প্রশংসা করতেন, এখন বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছেন তীব্র সমালোচনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বদলায়নি, একই আছে। দেখুন, মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই আচরণে আমাকে খুব মানে আমার একটু খারাপই লেগেছে। তার কারণ আমরা মহাগুরুকে যেভাবে দেখে অভ্যস্ত, তিনি ফাটাকেস্টর মতো ছবি যখন করেন, তিনি যেভাবে মানে সেখান থেকে আমি ছোটোবেলায় ফাটাকেস্ট দেখে বড় হয়েছি যে করাপশানের এগেনস্টে লড়ছেন। তারপরে যখন তিনি এই ধরনের নেতাদের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের হয়ে সওয়াল করেন, তখন অবভিয়াসলি একজন ছাত্র হিসেবে, ফ্যান হিসেবে আমার খারাপ লাগে। তো একদম শেষ করবে একটা শেষ প্রশ্ন দিয়ে। তুমি যাদবপুরের স্টুডেন্ট ছিলে, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যাদবপুরের এক ছাত্র র্যাগিংয়ে মারা যায়, তারপরে বিরাট জল ঘোলা হয়, সিসিটিভি বসে, সবাই সোচ্চার হয়। এখন কি পরিস্থিতি? সিসিটিভি লাগিয়ে কি র্যাগিং বন্ধ করা যাদবপুরে সম্ভব? না, সিসিটিভি বসিয়ে একেবারেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে যাদবপুরের আমি দীর্ঘ 5 বছর সেখানে আমি কাটিয়েছি, গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত। ফলে দেখুন, র্যাগিং বা এই ধরনের জিনিসপত্রগুলো আটকানোর জন্য সবার আগে কোনো একটা ক্যামেরা বসিয়ে দিলাম বা একটা আইডি কার্ড বসিয়ে দিলাম, এটা দিলে হবে না। আগে মানসিকতার বদল করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছাত্রছাত্রী এবং যারা সিনিয়র হয়ে গেছেন, পাশ করে গেছেন, এই যে ডিসিপ্লিন ডেকোরামটা, এটা যাদবপুরের মধ্যে মিসিং ছিল। যেটা আমি আগেও বলেছি যে একটা সময়ের একটা নিয়মানুবর্তিতা, যেটা আমি আগেও আমার একটা সোশ্যাল মিডিয়া ভিডিওতে সোচ্চার হয়েছিলাম, যে একটা ইনস্টিটিউশনের প্রতি নিয়মানুবর্তিতার অভাব, মানে যে কোনো জিনিস সময়ে হওয়া বা একটা ইনস্টিটিউটের প্রতি আমার যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে ছাত্র এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে কোরিলেশনটা, সেটা গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল হয়ে যায়। তো সেজন্য মানসিকতার বদল করতে হবে এবং মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত সেই কমিউনিকেশনটা এমনভাবে পৌঁছতে হবে, ইনক্লুসিভ মেজারমেন্ট হতে হবে। এবং আমরা সমাধানের রাজনীতি আসলে কেউ করছি না, কোনো সলিউশন আমরা দিতে পারছি না, আমরা শুধু প্রবলেমগুলো নিয়ে তর্ক করে যাচ্ছি। তো আমার মনে হয় যে এবারে প্রত্যেকটা প্রবলেমের একটা ডে এন্ডে সলিউশনে আসা উচিত। একেবারে অরিত্র, আমরা আলোচনায় ছিলাম, আজকে অরিত্র আমাদের সঙ্গে ছিল। তবে আমাদের আলোচনার, আমাদের পর্বে একটা ছোট্ট পার্ট থেকে যায়, যার নাম পার্সোনালিটি। অরিত্র দত্ত বণিক, অভিনেতা, তোমার চোখে এক বাক্যে উত্তরে জানাতে হবে। আমরা 5টা নাম তোমার সামনে রাখবো। প্রথম নাম মিঠুন চক্রবর্তী, এক বাক্যে উত্তর চাইব। আমার গুরু, এবং অভিনেতা হিসেবেই আমি তাকে বেশি দেখেছি সামনে থেকে, ফলে আমি তাকে অভিনেতা হিসেবেই জাজ করতে পারবো। কো পলিটিশিয়ান হিসেবে দেখিনি, তাই আমি জানি না। কিন্তু আমার গুরু, আমার মাস্টারমশাই এবং আমার কেরিয়ারের যে এই বিরাট এলিভেশন, সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং আমি সারা জীবন অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছে ঋণী থাকবো। হেমা মালিনী আবার অভিনেতা হিসেবেই জাজ করতে হবে, তার কারণ মানে অভিনেত্রী হিসেবেই জাজ করতে হবে। তবে আমার মনে হয় যে যে ধরনের চরিত্রে তাকে আমরা একসময় দেখেছি, সেই চরিত্রগুলোর রিফ্লেকশন বোধহয় এখন হচ্ছে না। তিনি আরেকবার ভাবুন, এখনও সময় আছে, তাদের অনেক বড় পরিধি, নিজেকে সীমিত করে দেবেন না। রুদ্রনীল ঘোষ অত্যন্ত আন্ডাররেটেড অভিনেতা, তার যা ক্ষমতা সেই তুলনায় তিনি বাংলায় ব্যবহৃত হলেন না, এইটা আমার কাছে আক্ষেপ। তাকে আন্ডাররেট করা হয়েছে বা তার কর্মকাণ্ডের জন্য হয়েছে। আমি মনে করি যে রাজনৈতিক রঙটা রুদ্রনীল ঘোষের পরিচয় হওয়া উচিত নয়। রাজনৈতিক রঙের, রাজনৈতিক পোশাকের বাইরে অভিনেতার পোশাক বা অভিনেতার বর্ম রুদ্রনীল ঘোষের অনেক শক্তিশালী। দীপক অধিকারী, দীপক অধিকারী না দেব? যদি দীপক অধিকারী হয় তাহলে সেটা অন্য আলোচনা। যদি দেব হন বা দেবদা হন, আমার সহ অভিনেতা, এখনও বড়ে মিয়া, ভীষণ ভালোবাসি মানুষ হিসেবে। আমি একটাই অনুরোধ করব যে আপনার যে অরা এখনও বিস্তৃত আছে, দয়া করে এই করাপ্টেড মানুষগুলি ছত্রছায়া থেকে বেরিয়ে আসুন, ফিল্মে আসুন। পলিটিশিয়ান রাজ চক্রবর্তী, পলিটিশিয়ান রাজ চক্রবর্তীর সাথে আদর্শগত বিরোধ থাকবে, কিন্তু আমি পলিটিশিয়ান এই তকমাটাই রাজ চক্রবর্তীর কাছ থেকে এক্সপেক্ট করি না। অ্যাক্টার্স, ডিরেক্টর, অভিনেতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ডিরেক্টর। আমি ডিরেক্টর রাজ চক্রবর্তীকে মানে পরিপূর্ণভাবে দেখতে চাই। বেশ, একেবারে অনেক ধন্যবাদ অরিত্রকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ক্রসকিউতে আসার জন্য, এবং বিশ্বজিৎবাবু আপনাকেও ধন্যবাদ, অতনুদা তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ অভিনেতা অরিত্র দত্ত বণিক আগামী দিনে নেতা হবেন কি, এই প্রশ্নও কিন্তু রাখা হলো, কিন্তু অরিত্র একেবারে অকপট স্বীকারোক্তি
রাজনীতিতে তিনি আসবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী পর্বে ক্রসকিউর আবার কোনো একজন বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।